গুড মর্নিং এভরিওয়ান। আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ব্রিফ একটা আইডিয়া দিয়েছিলাম যে কিভাবে আমাদের বডির কোথায় কোথায় কোন গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড দিয়ে কি হরমোন সিক্রিট করে, এনজাইম, এক্সোক্রিন গ্ল্যান্ড, এন্ডোক্রিন গ্ল্যান্ড, এগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে জিনিসটা দেখো, ধরে নাও এইটা হলো একটা গ্ল্যান্ড যেটা সিক্রেটারি গ্ল্যান্ড, আর এখানটায় ধরে নাও একটা গ্ল্যান্ড আর একটা সেল যেটার নাম হলো টার্গেট গ্ল্যান্ড অর টার্গেট সেল। তো এই সিক্রেটারি গ্ল্যান্ড থেকে একটা ব্লাড ভেসেল আসবে, যে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কি চলছে, ব্লাড চলছে। এবার এই সিক্রেটারি যে তোমার গ্ল্যান্ডটা আছে, এখান থেকে হরমোনগুলো সিক্রিট করবে কোথায়, ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে চলে যাবে। এবার ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে যদি যায়, ঠিক আছে, ব্লাড স্ট্রিমে গিয়ে এগুলো ধরে নাও এই ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হরমোন, ঠিক আছে, হরমোনের ড্রপলেট। এবার ধরে নাও এই হরমোনগুলো ইনট্যাক্ট অবস্থায় এই পাত দিয়ে চলে আসবে, এসে কোথায় যাবে, এসে টার্গেট সেলের মধ্যে এন্ট্রি করবে অর টার্গেট সেলের সাথে অ্যাটাচ করবে, ঠিক। এবার এই যে হরমোনগুলো সিক্রিট করলো, এরা দু টাইপের হয়। কীরকম? এরা সিক্রেটারি সেল থেকে রিলিজ করলো, রিলিজ করে ডাইরেক্ট চলে গেল, ইনট্যাক্ট অবস্থায় চলে গেল টার্গেট সেলের কাছে। এই টার্গেট সেলের কাছে দুটো রিসেপ্টার থাকে, দু টাইপের রিসেপ্টার থাকে, ঠিক আছে। ফার্স্ট টাইপ অফ রিসেপ্টার যেগুলো টার্গেট সেলের সাথে বাইন্ড হয়ে থাকে এর মেমব্রেনে, এগুলোকে বলে ট্রান্সমেমব্রেন রিসেপ্টার, ঠিক আছে। জি প্রোটিন কাপল রিসেপ্টারগুলো অনেকটা ট্রান্সমেমব্রেন রিসেপ্টারের মতো, ঠিক আছে। তো এবার কি হবে, এই হরমোনগুলো আসবে, এসে ডাইরেক্ট এই তোমার মেমব্রেন বাউন্ড রিসেপ্টারের সাথে গিয়ে অ্যাটাচ হবে, তারপরে কোনো একটা অ্যাকশন দেখাবে, সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। আবার কিছু রিসেপ্টার থাকে যে রিসেপ্টারগুলো সেলের ভেতরের দিকে থাকে, মনে থাকবে, সেলের ভেতরে থাকে। তাহলে যে হরমোনগুলো তোমার সিক্রেটারি সেল থেকে বেরোচ্ছে, বেরিয়ে ইনট্যাক্ট অবস্থায় টার্গেট সেলের কাছে চলে যাচ্ছে, এরা কিন্তু সেলের ভেতরে পেনিট্রেট করতে পারে না। এরা শুধুমাত্র অ্যাটাচ করবে সেলের যে বাইরের যে ট্রান্সমেমব্রেন রিসেপ্টার আছে, এই রিসেপ্টারের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। এবার এই হরমোনগুলো কি হয়, কিছু কিছু হরমোন আছে যারা যারা ব্লাড স্ট্রিম দিয়ে আস্তে আস্তে কিছু লিপিড, ধরে নাও লিপিড, কিছু প্রোটিন, এদের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করে ফেলে, ঠিক আছে। এই কমপ্লেক্সটা যখন কোনো হরমোন ক্রিয়েট করে, তখন এই লিপিড আর প্রোটিনের এই কমপ্লেক্সটা এরা কিন্তু টার্গেট সেলের ভেতরে ঢুকতে পারে। ম্যাটারটা ক্লিয়ার? তাহলে যারা ইনট্যাক্ট অবস্থায় আসে তারা সেলের ট্রান্সমেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, বাইন্ড করে তার নিজের নিজের অ্যাকশন দেখায়। আর যারা যারা লিপিড আর প্রোটিনের সাথে বাইন্ড করে যায়, তারা তারা সেলের ভেতরে ঢুকতে পারে। এবার এইগুলো স্পেশাল কিছু ক্যাটাগরির রিসেপ্টর আছে, যেগুলো আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো এখানে এটা এটা আগে ছবিটাকে ভালো করে দেখে নাও। এটা একটা সেল, ঠিক আছে, সেলের ভেতরের স্ট্রাকচার দেখানো হচ্ছে, যেখানে তোমার দেখা যাচ্ছে একটা নিউক্লিয়াস আছে, এটা একটা নিউক্লিয়াস, ঠিক। এবার দেখো প্রোটিন হরমোনস অ্যান্ড ক্যাটেকোলামাইন্স মানে ধরো ওই এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এগুলো এরা যখন সেলের মধ্যে এসে বাইন্ড করে, এরা কিন্তু লিপিডের সাথেও বাইন্ড করে না, এরা প্রোটিনের সাথেও বাইন্ড করে না। তাহলে আগের স্লাইড থেকে আমরা কি দেখে এসেছি, যদি লিপিডের সাথে বাইন্ড না করে, যদি প্রোটিনের সাথে বাইন্ড না করে, তাহলে এরা কার সাথে অ্যাটাচ করবে, তাহলে এরা অ্যাটাচ করবে সেল ট্রান্সমেমব্রেন যে রিসেপ্টারগুলো থাকে সেই রিসেপ্টারের সঙ্গে বাইন্ড করবে। সেই রকমই ছবিতে দেখানো আছে, দেখো মেমব্রেন রিসেপ্টার, এই মেমব্রেন রিসেপ্টারের সাথে বাইন্ড করবে। এবার তাহলে ডিফারেন্স কেন, তাহলে ডিফারেন্সটা কি হলো কেন, যে আমি তো এক জায়গাতেই বাইন্ড করালে পারতাম, আমি কেন দু টাইপের আমি হরমোন বানালাম, কেন দু টাইপের হরমোন দুই জায়গায় গিয়ে বাইন্ড করবে, এটা কেন? দেখো, তুমি যদি জি প্রোটিন কাপল রিসেপ্টারটার সম্পর্কে ভালো করে জানতে চাও, তখন দেখবে কিছু কিছু রিসেপ্টার আছে যারা যারা এই জি প্রোটিন কাপল রিসেপ্টার বুঝতে গেলে তোমার বাড়ির কিছু সিস্টেম জানতে হবে। যেমন ধরো তুমি বাড়িতে বসে আছো, তোমার বাড়িতে একটা সার্ভেন্ট আছে, চাকর আছে, ঠিক আছে। এবার ধরো তোমার একটা পার্সেল এসছে, তখন কি করবে, যে বাড়ির সার্ভেন্ট আছে সে যাবে, গিয়ে বলবে যে হ্যাঁ বলুন কি হয়েছে। তখন তোমার যে পার্সেলটা নিয়ে এসেছিলো যে লোক, সে বলবে যে হ্যাঁ একটা পার্সেল এনেছিলাম, এটা একটু দিয়ে আসুন। তখন সে কি করবে, পার্সেলটা নিয়ে তোমার কাছে আসবে, এসে বলবে যে দেখুন এরকম একটা জিনিস এসছে।
তখন তুমি ওই পার্সেলটা নিয়ে নিজের কাজগুলো করলে সেটা আলাদা ব্যাপার। এইখানেও ব্যাপারটা ঠিক সেম। যখন যখন এই হরমোনগুলো এই জি প্রোটিন কাপল রিসেপ্টর অর মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন এই হরমোন কিন্তু সেলের মধ্যে ঢুকতে পারে না। হরমোনটা শুধুমাত্র এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে থাকে মাত্র। যেই মাত্র বাইন্ড করলো, তখন এই রিসেপ্টর থেকে একটা সেকেন্ড মেসেঞ্জার স্টার্ট হয়, যেটা তোমরা সকলেই জানো, এই পিএলসি টিএলসি গুলো, ফসফোলাইপেজ সি, ঠিক আছে, ফসফোকাইনেজ এ, এরা হলো সেকেন্ড মেসেঞ্জার। এই সেকেন্ড মেসেঞ্জারগুলো সেলের মধ্যে ঢুকে গিয়ে ডিজায়ার্ড অ্যাকশনগুলো দেবে। এবার ডিজায়ার্ড অ্যাকশন কি? এখানটায় ডিজায়ার্ড অ্যাকশন লেখা আছে এনজাইম অ্যাক্টিভেশন। এরকম এনজাইম অ্যাক্টিভেশন না হয়ে প্রোটিন সিনথেসিসও থাকতে পারে। এরকম অনেক কিছু আলাদা আলাদা ডিফারেন্ট কাজ আছে, স্পেসিফিক হরমোনের স্পেসিফিক কিছু অ্যাকশন আছে। ম্যাটারটা ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো থাইরয়েড হরমোন অর স্টেরয়েড হরমোন, এরা কি করে? এরা কিন্তু লিপিড বাউন্ড হয়ে যায়, ঠিক আছে। এবার লিপিড বাউন্ড হয়ে গিয়ে, তাহলে লিপিড বাউন্ড যদি হয়ে যায়, তাহলে আগের স্লাইড থেকে কি জেনেছো? লিপিড বাউন্ড হয়ে গেলে এরা কিন্তু সেলের এই ট্রান্সমেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। এরা বাইন্ড করবে কার সাথে? এরা সেলের ভেতরে ঢুকবে। ঢুকে সেলের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে যে তোমার ডিএনএ থাকলো, আরএনএ থাকলো, তাদের সাথে এরা বাইন্ড করবে। বোঝা গেছে? তার মানে যত রাজ্যের তোমার নর্মাল যে যত হরমোন আছে, যারা যারা কারোর সাথে বাইন্ড করে না, তারা এই মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সাথে অ্যাটাচ করবে। আর থাইরয়েড হরমোন অ্যান্ড স্টেরয়েড হরমোন, যত স্টেরয়েড হরমোন আছে, এরা সব সেলের ভেতরে পেনিট্রেট করতে পারে। তার কারণ এইটাই। এবার সেলের মধ্যে পেনিট্রেট করে, ধরো এখান থেকে দেখা যাচ্ছে প্রোটিন সিনথেসিস, এরা কোনো প্রোটিন সিনথেসিসকে এনহ্যান্স করে, প্রোটিন সিনথেসিসকে বাড়ায়। আবার অন্য কোনো কাজও করতে পারে, যেটা সেল টু সেল, হরমোন টু হরমোন ভ্যারি করে। এবার আসছি আমরা আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে দেখো আমাদের যে পিটুইটারি টোটাল সিস্টেম, এই জিনিসটাকে বুঝতে গেলে তোমাকে আগে হাইপোথ্যালামাস বুঝতে হবে। এবার এইখানে আছে আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস। কোথায় আছে পজিশন তোমরা প্রত্যেকে জানো। হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড, এই টোটাল যে গ্ল্যান্ডটা, পিটুইটারি যে টোটাল গ্ল্যান্ডটা, এটা যেটা দিয়ে আটকে থাকে, যেটা দিয়ে অ্যাটাচ থাকে, সেটার নাম হলো হাইপোথ্যালামিক স্ট্যাক, STALK। ঠিক আছে, স্ট্যাক অর স্টক, হাইপোথ্যালামিক স্টক অর হাইপোথ্যালামিক স্ট্যাক, যেটা খুশি বলবে, সেটা দিয়ে এটা অ্যাটাচ থাকে। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি অবধি হাইপোথ্যালামাস একটা ইম্পালস জেনারেট করলো, সেই ইম্পালসটা পিটুইটারির মধ্যে তোমার ট্রান্সমিট করলো। এই যে ট্রান্সমিশনটা, এটা দু টাইপের হয়। ঠিক আছে, কীরকম দু টাইপের হয়? একটা অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যায়, একটা পস্টেরিয়ার পিটুইটারিতে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যখন কোনো ইম্পালস যায়, সেটা একটা মোডে যায়। আবার পস্টেরিয়ার পিটুইটারিতে যখন কোনো ইম্পালস যায়, তখন আর একটা মোডে যায়। মনে থাকবে। এবার মোডগুলোর নাম কি? দেখো, আমরা কি জানি, এই অ্যান্টেরিয়ার পিটুইটারির একটা নাম আছে, সেটার নাম হলো অ্যাডিনো হাইপোফাইসিস। আর পস্টেরিয়ার পিটুইটারির নাম কি? নিউরো হাইপোফাইসিস। এটা আমরা আগের দিনই দেখেছি। আচ্ছা, এবার দেখো এখানে দুটো জিনিস আসলো, হাইপোথ্যালামো হাইপোফাইসিল পোর্টাল ভেন। খুব ভালো করে মনে রাখবে, এটা থেকে কিন্তু MCQ আসে। হাইপোথ্যালামাস থেকে যখন অ্যান্টেরিয়ার পিটুইটারিতে কোনো সিগন্যাল যায়, তখন একটা পোর্টাল ভেনের মাধ্যমে যায়, যে পোর্টাল ভেনটার নাম হলো হাইপোথ্যালামো হাইপোফাইসিল পোর্টাল ভেন। কিন্তু পস্টেরিয়ার পিটুইটারিতে কিন্তু এই পোর্টাল ভেন বা কোনো আর্টারি কিন্তু পস্টেরিয়ার পিটুইটারিতে থাকে না। মনে থাকবে, পস্টেরিয়ার পিটুইটারিতে হাইপোথ্যালামাস থেকে যে ইম্পালসটা যায়, সেটা কিন্তু যায় একটা নার্ভ ট্র্যাকের মাধ্যমে, একটা নার্ভের মাধ্যমে যায়। ঠিক, তাহলে নার্ভটার নাম কি? নার্ভটার নাম হলো হাইপোথ্যালামো হাইপোফাইসিল ট্র্যাক। খুব ভালো করে জিনিসগুলো মনে রাখবে। হাইপোথ্যালামাস থেকে যখন পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে ইম্পালস আসে, তখন দুটো মোডে আসে। ফার্স্ট মোড হলো হাইপোথ্যালামাস টু অ্যান্টেরিয়ার পিটুইটারি পোর্টাল ভেন, নাম হাইপোথ্যালামো হাইপোফাইসিল পোর্টাল ভেন। যদি পস্টেরিয়ার পিটুইটারিতে যায়, তাহলে সেখানে কোনো পোর্টাল ভেন নেই, সেখানে একটা ট্র্যাক, নার্ভ ট্র্যাক,
আর নিউরন, সেটার নাম হাইপোথ্যালামো হাইপোফাইসিল ট্র্যাক, মনে থাকবে। তো এই দুটো দিয়ে তোমার হাইপোথ্যালামাস পিটুইটারির কাছে ইম্পালসকে সেন্ড করে যে আমার বডিতে এখন এই রকম একটা সিচুয়েশন হয়ে গেছে, তুমি ম্যাটারটাকে হ্যান্ডেল করো। এটা আমরা নেক্সট স্লাইডে ভালো করে বুঝবো, ঠিক আছে? চলো এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার দেখো জিনিসটা কি, প্রথমে এই ছবিটাকে দেখে নাও ভালো করে, ঠিক আছে? হাইপোথ্যালামাস, পিটুইটারি আর বিভিন্ন টার্গেট সেল, এই জিনিসটা বুঝতে গেলে তোমাদের ডক্টর অ্যান্ড ফার্মাসিস্টের রিলেশনটা জানতে হবে। ডক্টর বলে দেন যে কি সমস্যা হয়েছে, ঠিক আছে, এর এই প্রবলেম আছে। ফার্মাসিস্টের কাছে আসে যখন, তখন ফার্মাসিস্ট বলছে যে এই ডায়াগনোসিস হয়েছে, এই রোগ হয়েছে, এর জন্য আমি কি ড্রাগ তাকে দেবো, ঠিক আছে? এটা ফার্মাসিস্টের কাজ। এক্স্যাক্টলি সেই রকমই হাইপোথ্যালামাস বডির মধ্যে শুধু ডিটেক্ট করে দেয় যে তোমার কি সমস্যা হয়েছে। ও সেন্স করে যে বডির মধ্যে তোমার কি ওটাকে যেন কি বলে, বডির মধ্যে তোমার কি অসমোটিক প্রেশার কমে গেছে, তোমার কি ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেছে। হাইপোথ্যালামাস শুধুমাত্র এই জিনিসটাকে একটা অফিসিয়াল একটা নোটিশ পাঠায়। কাকে পাঠায়? পিটুইটারি গ্ল্যান্ডকে। কিভাবে নোটিশ পাঠায় সেটা তুমি এর আগে স্লাইডেই দেখতে পেলে, দুটো ট্র্যাক দিয়ে ইম্পালস পাঠায়, ঠিক আছে? তো হাইপোথ্যালামাস জাস্ট ডক্টরের মতো কাজ করে। হাইপোথ্যালামাস এটা বুঝিয়ে দেয় যে বডির মধ্যে এই রকম একটা কন্ডিশন, এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবার তখন পিটুইটারি অ্যাজ এ ফার্মাসিস্ট তার কাছে কি একটা দায়িত্ব আসে যে আচ্ছা বডির মধ্যে যদি এইরকম সিচুয়েশন আসে তাহলে আমাকে এই হরমোনটাকে সিক্রিট করতে হবে, অথবা এই হরমোনের সিক্রিশন কমাতে হবে, অথবা এই হরমোনের সিক্রিশন বাড়াতে হবে, এই হচ্ছে কাজ। এইবার যখন হাইপোথ্যালামাস থেকে একটা অর্ডার এলো পিটুইটারি গ্ল্যান্ডে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোনো একটা হরমোন সিক্রিট করলো, হরমোন সিক্রিট করে তার টার্গেট গ্ল্যান্ডে চলে গেল। টার্গেট গ্ল্যান্ডে গিয়ে এইবার টার্গেট গ্ল্যান্ড মানে কি, যেখান থেকে যে হরমোন সিক্রিট করবে, ঠিক আছে, সেই টার্গেট গ্ল্যান্ডের মধ্যে চলে গেল। এই টার্গেট গ্ল্যান্ডের মধ্যে গিয়ে টার্গেট গ্ল্যান্ড থেকে কি হলো, অনেকটা হরমোন সিক্রিট করলো। যে হরমোনটা, আচ্ছা এবার দেখো, পিটুইটারি গ্ল্যান্ড এই টার্গেট গ্ল্যান্ডটাকে আবার অর্ডার দিল যে তুমি তোমার যে হরমোন আছে সেই হরমোন সিক্রিট করতে থাকো। তখন টার্গেট সেল কি করলো, টার্গেট গ্ল্যান্ড কি করলো, প্রচুর পরিমাণে সেই হরমোনটাকে সিক্রিট করে দিল। তখন সেলুলার আপটেক হলো। সেলুলার আপটেক মানে কি, সেলের যতটা হরমোন দরকার, যতটা প্রোটিন দরকার, যতটা এনজাইম দরকার, সেইগুলো সেল আবার নতুন করে তৈরি করে ফেললো। কিসের হেল্পে পারলো? টার্গেট গ্ল্যান্ড থেকে যে হরমোনটা আসলো সেই হরমোনের হেল্পের জন্যে তার সেলুলার আপটেকটা কমপ্লিট হলো, ঠিক আছে? এবার ধরে নাও শরীরের অসমোটিক প্রেশার কমে গেছে, তখন হাইপোথ্যালামাস কাকে বলেছে? পিটুইটারিকে বলেছে যে শরীরের কিন্তু অসমোটিক প্রেশার কমে গেছে। তখন পিটুইটারি কাকে অর্ডার করলো? পিটুইটারি ধরো কোনো একটা গ্ল্যান্ডকে অর্ডার করলো যে তুমি তোমার এই হরমোনটাকে সিক্রিট করো। সে সেই হরমোনটাকে সিক্রিট করলো, করার পরে সেলুলার যে অসমোটিক প্রেশার সেটা রিটেন করলো, মানে সেটা আগে যখন কমে গেছিলো এটা তখন বেড়ে গেল। তখন এই সেলগুলো কি বলবে? এই সেলুলার আপটেক তো হলো, সেলগুলো এবার কি বলবে? হ্যাঁ, আমরা অনেকটা যতটা আমাদের কোয়ান্টিটি দরকার ছিল, যতটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমরা সেই রিকোয়ারমেন্ট পূরণ করতে পেরেছি, আমাদের আর হরমোনের দরকার নেই। তখন হাইপোথ্যালামাসের কাছে একটা ইম্পালস যাবে যে শরীরের মধ্যে যতটা ঘাটতি ছিল, যতটা তোমার মানে কমতি হয়ে গেছিলো যে জিনিসগুলো, সেগুলো রিটেন হয়ে গেছে, আর হরমোন সিক্রিট করতে হবে না। তখন হাইপোথ্যালামাস পিটুইটারির কাছে অর্ডার দেবে যে থাক, অনেক হরমোন সিক্রিট হয়েছে, সেলগুলো সব এখন স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, আর কোনো ডিমান্ড নেই, তুমি এবার সিক্রিশন বন্ধ করো। এই যে হাইপোথ্যালামাসের কাছে একটা ইম্পালস গেল যে আমরা এখন স্ট্যাগন্যান্ট হয়ে গেছি, আমাদের আর কোনো হরমোনের দরকার নেই, এই যে একটা ইনহিবিশন, এটাকে আমরা বলবো নেগেটিভ ইনহিবিশন, অথবা ওটাকে কি বলে জানি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে? এই জিনিসটা এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মানে যখন আমার বডিতে কোনো রিকোয়ারমেন্ট হচ্ছে, হাইপোথ্যালামাসের কাছে ঘুরে একটা ইম্পালসটা এইভাবে যাবে যে আমরা অনেক বেশি পরিমাণ পেয়ে গেছি, আর দরকার নেই, এখন এই জিনিসটাকে তুমি বন্ধ করো, আর এখন এই জিনিসটাকে মানে এখন এই হরমোনের সিক্রিশনটাকে বন্ধ করো। তখন যে জিনিসটা হাইপোথ্যালামাস যে জিনিসটাকে
কন্ট্রোল করলো, এটাকে বলবো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, কিন্তু এরকম তো হতেই পারে যে তোমার সেলগুলো সেলুলার রিআপটেক হলো, হওয়ার পরেও সেলগুলো বলল যে হ্যাঁ আমি যতটা পরিমাণ চেয়েছিলাম, যতটা পরিমাণ আমাদের প্রোটিন দরকার ছিল ততটা প্রোটিন আমরা পাইনি। এটাও তো হতে পারে। সেলগুলো তো এখানে বলতে পারে যে না আমাদের আরও চাই। এখানে তো সেলুলার আপটেক কমপ্লিট হয়ে গেছিলো, এখানে কমপ্লিট হয়নি। তখন সেলগুলো হাইপোথ্যালামাসকে বলবে তুমি যে রেটে হরমোন সিক্রিশন করে আমাকে পাঠাচ্ছ আমি ততটা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তুমি আরও বাড়াও, তুমি সিক্রিশন আরও বাড়াও। তখন হাইপোথ্যালামাস বলবে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সিক্রিশন আরও বাড়িয়ে দিচ্ছি। হাইপোথ্যালামাস তখন পিটুইটারির কাছে খবর দেবে যে না তুমি তোমার গ্ল্যান্ডদেরকে বলো যে আরও বেশি পরিমাণ হরমোন সিক্রিট করতে, কারণ সেলুলার আপটেক এখনও হচ্ছে না, আরও বেশি হরমোন দরকার। এই যে ইম্পালসটা একটা পজিটিভ ইম্পালস নিয়ে গেল হাইপোথ্যালামাসের কাছে আরও পজিটিভ অ্যাকশনের জন্য, এই জিনিসটাকে বলবে তোমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমরা প্রত্যেকেই জানি। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ধরো ব্লাডের মধ্যে ব্লাড সুগার বেড়ে গেছে, হাইপোথ্যালামাস বলল ব্লাড সুগার বেড়ে গেছে, পিটুইটারির কাছে খবর আসলো, চলে আসলো তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখান থেকে তোমার এটা টার্গেট গ্ল্যান্ড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে বেরোলো তোমার ইনসুলিন, ইনসুলিন গিয়ে তোমার যত সুগার বাইরে ছিল সেই সুগারগুলোকে সব সেলুলার আপটেক করিয়ে দিল। তোমার সেলগুলো বললো যে হ্যাঁ এখন ব্লাডের মধ্যে আর ব্লাড সুগার বেশি নেই, আর বেশি ইনসুলিন সিক্রিট করতে হবে না। এটা হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আর আরেকটা জিনিস হলো তোমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম, যেটা হয় তোমার অক্সিটোসিনের জন্য, যেটা আমি পস্টেরিয়ার পিটুইটারির দিনকে আবার বলবো। অক্সিটোসিন তোমার দরকার লাগে যখন ডিউরিং চাইল্ড বার্থ। ঠিক আছে, ইউটেরাইন কন্ট্রাকশনটা হিউজ দরকার ফর চাইল্ড বার্থ, সেই জন্যে প্রতি বারবার সেলুলার আপটেক হয় আর প্রতি বারবার ঘুরে ঘুরে হাইপোথ্যালামাসের কাছে যায় যে না আরও বেশি অক্সিটোসিন দরকার, এইটুকু অক্সিটোসিনে হচ্ছে না। তো যখনই এই সাইকেলটা বারবার করে ঘোরে, এটা তত বেশি পরিমাণ অক্সিটোসিন সিক্রিট করে, তত বেশি পরিমাণ ইউটেরাইন কন্ট্রাকশন হয়, তত ভালো ডেলিভারি হয়। ঠিক আছে, এইটা হলো তোমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা এক্সাম্পল, মনে থাকবে। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার দেখো অ্যান্টেরিয়ার পিটুইটারি, এখানে দেখো কি লেখা আছে, অ্যান্টেরিয়ার পিটুইটারি হ্যাজ টু টাইপস অফ সেল হুইচ হ্যাভ ডিফারেন্ট স্টেনিং প্রপার্টিজ। এবার স্টেনিং প্রপার্টি মানে কি? স্টেনিং প্রপার্টি মানে এমন তো ব্যাপারটা নয় যে তুমি ব্রেন থেকে পিটুইটারি গ্ল্যান্ডটাকে খুলে নিলে, খুলে নিয়ে তারপরে দেখছো তুমি তার মধ্যে কি কি সেল আছে, নিজেদের ল্যাবেই হোক আর যেখানেই হোক, এই প্রসেসটা সেরকম নয়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যে সেলগুলো থাকবে সেলগুলোর আগে প্রপার্টিটা জানতে হবে, এটা কি অ্যাসিডিক সেল নাকি এটা বেসিক সেল নাকি এটা নিউট্রাল সেল, তোমাকে আগে সেটা জানতে হবে। তুমি সেই জানার জন্য কি করবে, একটা ডাই ইউজ করবে। ডাই মানে হচ্ছে কালার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ক্রোমো, ক্রোমো মিন্স কালার, ক্রোমা মানে কালার, আমরা সবাই জানি। তো ব্যাপার হলো তুমি কিছু ডাই তৈরি করলে, ডাই মানে কিছু কালারের কিছু ডাই তৈরি করলে, যে ডাইগুলোর মধ্যে তুমি সেলগুলোকে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পর যে সেলগুলো অ্যাসিডিক ইন নেচার, মানে যে সেলগুলো তাদের নেচার হচ্ছে অ্যাসিডিক, তারা এক রকমের কালার শো করবে, যারা বেসিক তারা বেসিক ডাইতে এক রকমের কালার শো করবে। যারা যারা অ্যাসিডিক ইন নেচার তারা বেসিকে কোনো রকম কালার শো করবে না, যারা যারা বেসিক ইন নেচার তারা তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কোনো কালার শো করবে না। এইভাবে আমরা স্টেনিং প্রপার্টির ওপরে ডিপেন্ড করে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে দু টাইপে মানে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে একটা নাম হলো ক্রোমোফোব সেল আর একটার নাম হলো ক্রোমোফিল সেল। ম্যাটারটা ক্লিয়ার? তাহলে ক্রোমোফোব সেল 50% অফ টোটাল সেল। এবার টোটাল সেল মানে কি? টোটাল সেল মানে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যত সেল আছে তাদের মধ্যে 50% পপুলেশন থাকবে ক্রোমোফোব সেল, তার মানে বাকি 50% থাকবে ক্রোমোফিল সেল। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো ক্রোমোফোব সেলের মজার ব্যাপারটা দেখো। ক্রোমোফোব সেল মানে এই যে প্রথমটা, ক্রোমোফোব সেলের কোনো সিক্রিটারি প্রপার্টি থাকে না। ঠিক আছে, কিন্তু ক্রোমোফিল সেলগুলোর সিক্রিটারি প্রপার্টি থাকে। তাহলে স্যার সিক্রিটারি প্রপার্টি যদি নাই থাকে তাহলে ক্রোমোফোব সেলগুলো কি করতে রয়েছে অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে? ও তো হরমোন সিক্রিটই করবে। তাহলে হরমোন সিক্রিয়েশন করার জায়গাতে যদি কারো সিক্রিটারি প্রপার্টি না থাকে তাহলে এই সেলগুলো কি করতে রয়েছে?
ক্রোমোফোব সেলগুলো কি করতে আমার অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে রয়েছে তোমাদেরকে বলি। ক্রোমোফোব সেল, এই যে ফার্স্টের যে পয়েন্টটা যেটা দেখছো, এটা হলো ইম্যাচিওর সেল, ঠিক আছে। এই 50%ই ম্যাচিওর হয়ে গিয়ে ক্রোমোফিল সেল ফর্ম করে। যখন এরা ম্যাচিওর হয়ে গিয়ে ক্রোমোফিল সেল ফর্ম করায় তখন তারা সিক্রেটারি প্রপার্টি গেইন করে। ম্যাটারটা ক্লিয়ার? তার মানে ক্রোমোফোব সেল যেগুলো আছে তারা 50% পপুলেশনে আছে, তাদের কোনো সিক্রেটারি প্রপার্টি নেই। সিক্রেটারি প্রপার্টি কাদের আছে? ক্রোমোফিল সেলের। এটা ইম্যাচিওর, ফার্স্ট ওয়ান ইম্যাচিওর, সেকেন্ড ওয়ানটা হচ্ছে এই ইম্যাচিওরগুলোই যখন ম্যাচিওর হয়ে যায় সেগুলোকে বলে ক্রোমোফিল সেল। চলো পরের স্লাইডে যাই। দেখো এবার ক্রোমোফিল সেল, তার মানে কি? ক্রোমোফিল মানে আমরা কি জানলাম? যাদের সিক্রেটারি প্রপার্টি রয়েছে। এই সিক্রেটারি প্রপার্টির সেলগুলোকে আমি দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটার নাম হলো বেসিস অন দ্য স্টেনিং প্রপার্টিজ, আর আরেকটা হলো বেসিস অফ সিক্রেটারি নেচার, ঠিক আছে। এবার যদি আমরা প্রথম পয়েন্টটাকে নিয়ে বিচার করি যে তাদের অ্যাসিডিক ডাই অর বেসিক ডাই, সেইভাবে ডিফারেন্সিয়েট করলেও এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো অ্যাসিডোফিলিক সেল, তার মানে যারা অ্যাসিডিক ইন নেচার, যারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে নিজেদেরকে কালার শো করবে তারা হলো অ্যাসিডোফিলিক সেল, যাদেরকে আমরা বলবো আলফা সেল। খুব ভালো করে মনে রাখবে আলফা সেল। এটা আছে অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে 35%। আর আছে বেসোফিল সেল, এই বেসোফিলিক সেল মানে যারা বেসিক ডাইতে নিজেদেরকে কালারফুল করে তুলবে, বা বেসিক ডাইতে তুমি যে সেলগুলোকে দেখতে পাবে সেগুলোকে বলে বেসোফিলিক সেল। সেগুলোকে আমরা বলি বিটা সেল, যেগুলো আমার অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে রয়েছে 15%। তাহলে হলো 35 আর 15 যোগ করলে কত হয়? 50%। এই 50% হলো তোমাদের ক্রোমোফিল সেল। ক্রোমোফিল সেলের মধ্যে তাহলে কি দেখতে পেলে? একটা স্টেনিং প্রপার্টি আর একটা সিক্রেটারি নেচার। সিক্রেটারি যদি নেচার হয় এটা আমি পরের স্লাইডে বলবো, আর যদি স্টেনিং প্রপার্টি হয় অ্যাসিডিক এনভায়রনমেন্ট, বেসিক এনভায়রনমেন্ট। অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলে অ্যাসিডোফিলিক আলফা সেল, বেসোফিলিক হলে বেসোফিলিক সেল অর বিটা সেল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা তো বুঝলাম যে ক্রোমোফিলিক সেলগুলো আমাদের কত টাইপের হয়, কি থাকে কি না থাকে। এইবার যদি আমরা দেখি এটা ক্লাস 2, এটা সেকেন্ড টাইপ, ঠিক আছে। কি ফার্স্টেরটা ছিল তোমাদের নেচারের ওপরে, যে কালার ডাইয়ের ওপরে নেচারের ফার্স্টের ক্লাসিফিকেশান ছিল। সেকেন্ড ক্লাসিফিকেশানটা হচ্ছে যে বেসিস অফ সিক্রেটারি নেচার, মানে এরা যে সেলগুলো অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে যে সেলগুলো রয়েছে, যে ক্রোমোফিল সেলগুলো রয়েছে, যারা নাকি সিক্রিট করতে পারে হরমোন, ঠিক আছে, তাদের যে এত প্রপার্টি, কেউ অ্যাসিডিক কেউ বেসিক, এরকম প্রপার্টি তো আছে, কিন্তু কোন টাইপের সেলগুলোর নাম কি আর কোন টাইপের সেল কোন হরমোনকে সিক্রিট করে সেটা হচ্ছে এইটার চার্ট, ঠিক আছে। দেখো যে ক্রোমোফিল সেলগুলো রয়েছে তাদের মধ্যে একটার নাম হচ্ছে সোমাটোট্রোপস, ঠিক আছে। সোমা মানে কি? বডি। তার মানে বডির গ্রোথ, এটা এটা এই সোমাটোট্রোপস মানে যে তোমার যে সেলগুলো থাকবে সেই সেলগুলো থেকে গ্রোথ হরমোন সিক্রিট করবে। আর এই সোমাটোট্রোপস 30-40% অফ তোমার ক্রোমোফিলিক সেলের মধ্যে যে 30-40% পপুলেশন, এই টোটাল পপুলেশনটাই কিন্তু সোমাটোট্রপসের, যেখান থেকে গ্রোথ হরমোন সিক্রিট করে। গ্রোথ হরমোন এমনই একটা হরমোন, আমি নেক্সট দিনকে তোমাদের গ্রোথ হরমোন পড়াবো, তবুও আজকে বলে রাখি গ্রোথ হরমোন আমাদের মধ্যে অনেকটা মিসকনসেপশন আছে যে গ্রোথ হরমোন আমাদের 25 বছর বয়স ছেলেদের ততদিন অবধি নাকি গ্রোথ হরমোন সিক্রিট করে, তারপরে নাকি গ্রোথ হরমোন সিক্রিট করে না। কিন্তু একটা জিনিস জেনে রাখো, গ্রোথ হরমোন সারা জীবন সিক্রিট করে, যতদিন বাঁচবে ততদিন গ্রোথ হরমোন সিক্রিট করবে, ঠিক আছে। গ্রোথ হরমোন ইজ ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার বডি, দ্যাটস ওয়াই সোমাটোট্রোপস কন্টেন্ট 30-40% অফ দ্য পপুলেশন, ঠিক আছে। তারপরে চলে আসো তুমি কর্টিকোট্রপসের মধ্যে আছে কি? হুইচ সিক্রেট অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, এই ACTH এর নাম শুনেছো না, যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রেট করে সেই জিনিসটা। তারপরে দেখো থাইরোট্রপস কি করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে কিন্তু প্রতিটা
ওয়ার্ডে তোমাদেরকে মানে একটু কনসেন্ট্রেট করতে হবে। দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আমি কিন্তু একবারও বলিনি থাইরয়েড হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে কি, থাইরয়েড গ্ল্যান্ডটা তোমার অন্য জায়গায় আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রিশনকে বাড়াতে কাজে লাগে কে, টিএসএইচ, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে এইখান থেকে যে হরমোনগুলো সিক্রিট করবে তারা থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে স্টিমুলেট করবে। এখান থেকেই কিন্তু থাইরয়েড হরমোন সিক্রিট করে না, অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে থাইরয়েড হরমোন কিন্তু সিক্রিট করে না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রিট করে। মানে যে হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডটার ওপরে ইনস্টিগেট করবে যে আরও বেশি পরিমাণ সিক্রিট করো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম কিছুটা স্লাইড আগে, যে হাইপোথ্যালামাস বডির মধ্যে একটা সিচুয়েশনকে ক্রিয়েট করে দেয় বা সেন্স করে ফেলে, পিটুইটারির কাছে সে ইম্পালসটা পৌঁছে দেয় যে বডিতে আমাকে এই রকম একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে, তুমি এটাকে হ্যান্ডেল করো। তখন পিটুইটারি বোঝে যে আমি কোন জিনিসের সিক্রিশন বাড়ালে বা কোন জিনিসের সিক্রিশন কমালে আমার এই প্রবলেমটা সলভ হবে, এটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা জানে। পিটুইটারি এবার জানে যে আমার যদি থাইরয়েড হরমোনের বেশি দরকার হয় তাহলে আমি একটা মেসেজ পাঠাবো। কাকে মেসেজ পাঠাবো? থাইরয়েড গ্ল্যান্ডটাকে মেসেজ পাঠাবো যে হ্যাঁ, এখন আমার বডিতে থাইরয়েড হরমোনটা খুব এসেনশিয়াল, তুমি থাইরয়েড হরমোন সিক্রিট করো। এই যে আমি তোমাকে বললাম যে তুমি থাইরয়েড হরমোন সিক্রিট করো, বডি তো আর এরকমভাবে বলতে পারে না, বডি এরকমভাবে একটা কেমিক্যালকে, একটা হরমোনকে ওখান থেকে মানে পিটুইটারি থেকে সিক্রিট করে তোমার থাইরয়েড হরমোনের, থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ড অবধি পৌঁছে দেয়। ঠিক আছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটার মধ্যে চলে গেল একটা সেন্স, থাইরয়েড গ্ল্যান্ডটা এবার ইনস্টিগেটেড হয়ে যাবে যে হ্যাঁ আমার এবার আমাকে আরও বেশি পরিমাণ ওয়ার্কলোড বাড়িয়ে দিতে হবে। কেন না, পিটুইটারি চেয়েছে আমার কাছ থেকে অনেক বেশি পরিমাণ হরমোন, তো আমি এবার হরমোনটাকে সিক্রিট করাবো বেশি করে। তো এই যে একটা মেসেজ, যে মেসেজটার মাধ্যমে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড তার সিক্রিশন বাড়িয়ে দিল, এটা তো একটা স্টিমুলেটরি এফেক্টের জন্যই বাড়ালো। তাহলে এই স্টিমুলেটরি এফেক্টটা কার থেকে আসছিল? পিটুইটারি হরমোন থেকে আসছিল। সেই জন্য এই মানে সরি পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছিল। তাহলে যে মেসেঞ্জারটা আসলো তাকে আমরা বলবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, নট থাইরয়েড হরমোন। যেটা আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন আছে, যে আমরা ভাবি যে পিটুইটারি হয়তো সব হরমোনকে সিক্রিট করে দেয়, তাহলে আমাদের বডিতে আর এতগুলো গ্ল্যান্ড কি করতে আছে, সব তো পিটুইটারি করছে। আসলে ব্যাপারটা তা নয়, পিটুইটারি একটা মেসেজ পাঠায় যে তুমি এখন এই জিনিসের সিক্রিশন বাড়াও, তুমি এখন এই জিনিসের সিক্রিশন কমাও। তো এই যে মেসেজটা, এটা খুব অল্প পরিমাণে একটা মেসেজ, একটা চিঠি। দেখো না, তুমি ধরো কাউকে একটা চিঠি লিখছো, এক পাতা ধরে চিঠি লিখলে, সেই চিঠিটাকে ভাঁজ করে নিয়ে তার কাছে পাঠিয়ে দিলে, এই ব্যাপারটাও সেই রকম। জাস্ট একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে এই জিনিসটা টিএসএইচ কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডটার ওপরে ইনস্টিগেট করবে অর স্টিমুলেট করবে। ব্যাপারটা বোঝা গেল। আবার দেখো এখানটায় লেখা আছে কি, গোনাডোট্রপস। গোনাডোট্রপস মানে এটা একটা সেল, কোথায় থাকে? অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে থাকে। এই সেলগুলো কি করে? হুইচ সিক্রিটস ফলিকল স্টিমুলেটিং হরমোন। তার মানে এমন একটা জিনিস যেটা ফলিকলকে স্টিমুলেট করতে হেল্প করবে। এমন নয় যে ফলিকলকে ওখান থেকেই সিক্রিট করাবে, তা নয়, ফলিকলকে স্টিমুলেট করতে হেল্প করবে। গেল। তারপরে দেখো লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে, এলএইচ। এইগুলো আমরা সবাই জানি অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রিট করে। আচ্ছা, ফলিকল কিন্তু আমাদের থাকে না, ফলিকল আর এই এলএইচ এই দুটো ফিমেল বডিতে কাজে লাগে। গেল। আচ্ছা, এবার আসলো তোমাদের ল্যাক্টোট্রপস। এখান থেকে কি প্রোল্যাকটিন হরমোন সিক্রিট করে। প্রোল্যাকটিন হরমোন ইজ ফর সিক্রিশন অফ ব্রেস্ট মিল্ক। বোঝা গেল? আচ্ছা, তাহলে শোনো, আজকে আমাদের তো এই অবধি থাকলো। চাইলে গ্রোথ হরমোনটাও আজকে পড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার সিলেবাস কম, আমি শুধু এই তোমার কি বলে এটাকে জানি, এন্ডোক্রিন গ্ল্যান্ডের ফার্মাকোলজি পড়াবো। তো সেজন্যে আমরা অল্প অল্প করে এগোই। আজকে আমাদের পিটুইটারি হরমোনটা শেষ হলো, এর পরের দিন আমরা গ্রোথ হরমোন পড়বো অথবা পস্টেরিয়ার পিটুইটারিটাকে পড়বো। ম্যাটারটা ক্লিয়ার? তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। ওকে, সকলে ভালো থেকো, বাই।